আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এডুকেশন নোর একটি নতুন ভিডিও কন্টেন্টে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পড়াশোনার পাশাপাশি বাড়তি আয় রোজগার করার চেষ্টা করছো, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়াশোনার পাশাপাশি আয়ের অনেক ক্ষেত্র বা রয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা পড়ালেখার ক্ষতি না করেই তোমরা পড়ালেখার পাশাপাশি এই আয় রোজগারগুলো করতে পারো। আবার অনেকগুলো কাজের ক্ষেত্র রয়েছে যেগুলো হচ্ছে তোমার পড়ালেখার ক্ষতি করবে, অর্থাৎ দীর্ঘ সময় যেখানে ব্যয় হবে, দীর্ঘ সময় এবং হচ্ছে তোমাদের পরিশ্রম হবে, এরকম কিছু কাজ রয়েছে যেগুলোতে তোমাদের পড়াশোনার ক্ষতি হবে। তো আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে খুব একটা ক্ষতি না করে আমরা কিভাবে পড়াশোনার পাশাপাশি বাড়তি আয় রোজগার করতে পারবো, সেই বিষয়টি নিয়ে আমরা পড়াশোনার পাশাপাশি টিউশন করে বা প্রাইভেট পড়িয়ে বাড়তি আয় রোজগার করা যায়। আমাদের শিক্ষার্থীরা এই কাজটি প্রায় করে থাকে এবং তারা এর মাধ্যমে তাদের পড়ালেখার যে খরচ সেটি তারা নিজেরা ব্যয় করতে পারে। মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অধিদপ্তর, তারপরে এনজিওদের বিভিন্ন জরিপ কাজে অংশগ্রহণ করার জন্য লোকবল চায়। এসব কাজে সাধারণত ছাত্রদের কাজের সুযোগ থাকে। যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের শিক্ষকদের কাছে এরকম কিছু কাজ থাকে, তারা শিক্ষকদের সাথে যোগাযোগ করলে এরকম জরিপ কাজে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া শিক্ষকদের বিভিন্ন গবেষণার কাজেও জরিপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও তোমরা এই পড়াশোনার পাশাপাশি এই জরিপগুলো বা সার্ভে বা জরিপ কাজে অংশগ্রহণ করতে পারবা। এর মাধ্যমে তোমার কিছু বাড়তি আয় রোজগার হতে পারে। এতে সুবিধা হচ্ছে এটি সাধারণত এককালীন, বছরে দু একবার তুমি বা কয়েকবার তুমি এটা করলা এবং ওই সময় তোমার হয়তো বেশি থাকলে কিন্তু সারা বছর অর্থাৎ এই কাজটি করতে পারবে। অর্থাৎ পরীক্ষার পরে যে সময়টা থাকে, দেখা যায় যে এই সময় যদি কোনো জরিপ কাজে অংশগ্রহণ করে তাহলে বাড়তি টাকা। আর হচ্ছে যে সারা বছর বিভিন্ন মেলা হয়, যেমন বাণিজ্য মেলা, বই মেলা, কর মেলা, এরকম বিভিন্ন মেলা কিন্তু সারা বছর লেগে থাকে। দেশের বিভিন্ন জায়গায় এরকম মেলা থাকে। সেই মেলায় যে পণ্য বিক্রি করার জন্য অনেক সময় বিশেষ করে ছাত্ররা এখানে কাজ করার সুযোগ থাকে, খণ্ডকালীনভাবে কাজ করার সুযোগ থাকে। আবার মেলাগুলো দেখা যাচ্ছে এমন সময় হয়, দেখা যাচ্ছে সারাদিনও মেলাটা চলে না, দেখা যাচ্ছে বিকেল 3টা বা 4টা থেকে 8টা, রাত 9টা 10টা পর্যন্ত হয়তো চলে। অর্থাৎ নির্দিষ্ট তুমি ক্লাস করার পরেও এই মেলা চলাকালীন সময় কাজ করে সেখানে কিছু বাড়তি আয় রোজগার করতে পারবে বা কিছু আয় করতে পারবে। এবং দেখা যাচ্ছে সারা বছরই কিছু মেলা হয়ে থাকে এবং এই জন্য তোমাকে যেটা করতে হবে যে যেসব প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে সেরকম সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারো, ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো অথবা সিভি পাঠিয়ে তাদের সাথে মোটামুটি যোগাযোগ করে ডিজিটাল মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করে তোমরা কিছু আয় রোজগার করতে পারো। বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে এবং সেখানে আয় রোজগার করা যায়। এবং সেখানে কন্টেন্টগুলোতে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনগুলো থাকে, সেই বিজ্ঞাপনের একটা অংশ কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয়। এর পাশাপাশি স্পন্সরশিপ যদি নেওয়া যায় সেটা আরও ভালো। এইভাবে বিভিন্নভাবে মোটামুটি বড় অঙ্কের টাকা আয় করা যায়, এটি করা যায়। আরেকটি হচ্ছে কন্টেন্ট রাইটিং, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগে তোমরা এই কন্টেন্ট রাইটিং করে বা কন্টেন্ট লিখে আয় করতে পারো। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই যেটি করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তোমরা পেতে পারো। সেটা ইউটিউবের ভিডিও দেখে তোমরা মোটামুটিভাবে কন্টেন্ট রাইটিং সম্বন্ধে মোটামুটি শিখতে পারবে। এবং অর্থাৎ এই কন্টেন্ট রাইটিং একটা লেখা ঠিক আছে, কিন্তু তারপরে এখানে একটু ব্যাপার থাকে, সেটি হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং লিখতে হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটার সাথে সেটা মাথায় রেখে কন্টেন্টটা লিখতে হয়, যাতে হচ্ছে কন্টেন্টটাকে খুঁজে পাওয়া যায় এরকম একটা ব্যাপার ওয়েবসাইটে, বা ওয়েবসাইটটিকে যাতে ভিজিবল হয় সবার কাছে, বা কন্টেন্টটি যাতে কেউ সার্চ করলে পাওয়া যায়। এইভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয়। এই জন্য কিছু নিয়মকানুন আছে এবং এগুলো মোটামুটি একটা ধারণা তোমরা ইউটিউব থেকে পাবে। আর এছাড়া কন্টেন্ট রাইটিংয়ের কোর্সও রয়েছে। অনুরূপভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলো সেক্ষেত্রে ভিডিও এডিটিং সম্বন্ধে সম্যক ধারণা রেখে সেটি করা যায়। তো প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন কাজ রয়েছে,
তারপর প্রকাশনা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমরা আয় রোজগার করতে পারো। তো প্রুফ রিডিং, যাদের ভাষাগত দক্ষতা ভালো তারা প্রুফ রিডিংয়ের মাধ্যমেও আয় রোজগার করতে পারো। এর পাশাপাশি পত্রিকায়, বিশেষ করে দৈনিক পত্রিকায় ফিচার লেখে ফ্রিল্যান্স ফিচার লেখক হিসেবে তুমি কাজ করতে পারো। অর্থাৎ যে কোনো বিষয়ের উপর তুমি একটা ফিচার তৈরি করলে, তারপর আমাদের বিভিন্ন বিষয়ের উপর তোমার দেখা কোনো জায়গা বা হতে পারে সেটা কোনো লাইফস্টাইল বা কোনো বই সম্পর্কে আলোচনা করে ফিচার লিখতে পারো, তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে লিখতে পারো। এভাবে বিভিন্ন ফিচার লিখে তুমি সেটিকে একটা বাড়তি আয় রোজগারের একটা মাধ্যম হিসেবে তৈরি করতে পারো। আরেকটি বিষয় হচ্ছে, অনেক প্রকাশনা প্রতিষ্ঠানে হচ্ছে, বিশেষ করে পত্রিকা প্লাস হচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠানে অনুবাদের কাজ করে, অর্থাৎ বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে। বিশেষ করে সব ভাষায় তো দক্ষতা সবাই থাকে না, যেমন ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ অর্থাৎ করে সেটি তোমরা একটা বাড়তি রোজগার করতে পারো। অনুবাদের কাজ করে সেখানে বাড়তি রোজগার করে টাকা রোজগার করা যায়। এতে করে তোমার বিভিন্ন ভাষার বই যেমন পড়া হবে, আবার সেটা লেখার দক্ষতাও বাড়বে। সব কিছু মিলেই দেখা যাচ্ছে এটা তোমার একটা ভালো একটা স্কিল ডেভেলপ হবে এই কাজটির মাধ্যমে। আবার আয় রোজগার তো হলো। তারপর আসা যাক ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক আয় রোজগার করা যায়। বর্তমান সময়ে মানুষ অনেক বেশি ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে এবং পণ্যের আয়ের ক্ষেত্রে পণ্যের ক্রয়ের ক্ষেত্রে অনেকেই ডিজিটাল মাধ্যম নির্ভরশীল হয়ে পড়েছে। এবং বিশেষ করে বর্তমান কোভিড-19 যে বর্তমানে যে খারাপ সময়টা, এই সময়টাতেও মানুষ কিন্তু অনলাইনে কেনাকাটা বেড়ে গেছে এবং অনলাইন ভিত্তিক। আর এছাড়াও আমরা যে আরেকটা বিষয় হচ্ছে, যাদের পণ্য হচ্ছে, যাদের এমনি ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু অনলাইনে প্রচারণা চালিয়ে থাকে। তো অনলাইনে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা অবশ্যই কিছু বাড়তি আয় রোজগার করা যায়। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এখন অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং হতে পারে, লিঙ্কডইনের মার্কেটিং হতে পারে, ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারে, ইউটিউব মার্কেটিং হতে পারে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং হতে পারে, SMS মার্কেটিং হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে যে অর্থাৎ আমাদের ডিজিটাল মাধ্যমে যে বিষয়গুলো রয়েছে এগুলোর সবগুলোর মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায়। আরেকটি বিষয় হচ্ছে ব্লগ মার্কেটিং বা ওয়েবসাইটের যে বিষয় মার্কেটিং, এর মাধ্যমে হচ্ছে মার্কেটিং করে বাড়তি আয় রোজগার করা যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, একটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং করে দেওয়া, সেটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেরকম কাজ পাওয়াটা একটু কঠিন, তারপরেও সার্চ করলে পাওয়া যায়। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করা যায় বা অনলাইনে অনলাইনে বিভিন্ন উৎস থেকে যে কোর্সগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা নিয়ে তারপর ডিজিটাল মার্কেটিং করা যায়। আর এই নর্মালি যেটা করা যায় সেটা হচ্ছে একটা পেজ খুলে, ফেসবুক পেজ খুলে নিজের কিছু পণ্য সেখানে সরাসরি ভোক্তার কাছে পাঠানো যায়। বর্তমানে এটি অনেক সহজ হয়ে গেছে, কারণ হচ্ছে বর্তমানে এই পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য আলাদা আলাদা মাধ্যম রয়েছে, যেটি আলাদা আলাদা সস্তা করে উঠেছে। অর্থাৎ তুমি শুধুমাত্র তোমার পণ্যটাকে জাস্ট নিজের যেখানে থাকো নিজের বাসস্থানের মধ্যে রাখে সেটার কিছু ছবি ফেসবুকে পোস্ট করে সেটাকে তুমি মার্কেটিং ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালিয়ে কিন্তু এই ব্যবসাটা মোটামুটি করা যায়। সেখানে তোমাকে ভোক্তার কাছে যেতে হচ্ছে না, ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আলাদা সংস্থা রয়েছে, সেগুলোর সঙ্গে তোমরা চুক্তি করে নিলে বা যোগাযোগ করে নিলে তারাই সেই কাজটি করে দেবে। তো অর্থাৎ একটা পেজ খুলে, ফেসবুক পেজ খুলে খুব সহজেই তোমরা কিন্তু যে কোনো পণ্যের ক্রয় বিক্রয় করে অনেক বেশি আয় করতে পারবে, যদি পেজটিকে ভালোভাবে মানুষের কাছে পরিচিত করে তোলা যায়। আমরা অনেকেই ব্যবসা করতে চাই বা আয় রোজগার করতে চাই, কিন্তু ব্যবসা করতে হলে দেখা যাচ্ছে একটা পুঁজির প্রয়োজন হয়ে থাকে। পুঁজি যাতে না লাগে সেরকমও কিছু আয় রোজগার ব্যবস্থা। অর্থাৎ দেখা যাচ্ছে যে রিসেলিংটা হচ্ছে এরকম যে তোমার পরিচিত কেউ হচ্ছে মোটামুটিভাবে উদ্যোক্তা হিসেবে বা পেজ খুলে ভালো ব্যবসা করছে বা ইন্টারনেট ভিত্তিক ভালো ব্যবসা করছে, তাদের পণ্যটাই তুমি জাস্ট ছবি তুলে নিজে পরিচালনা করেও কিন্তু একটা কমিশন ইনকাম করতে পারো, যেটি প্রাথমিকভাবে এই ধরনের কাজ করে তুমি রিসেলিং করতে পারো। অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা একদম হচ্ছে বড় বড় সংস্থায়, অ্যামাজনের মতো বড় বড় সংস্থা, এগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু তুমি আয় করতে পারো। অর্থাৎ ওইসব বড় বড় সস্তার পণ্য বিক্রি করেও কিন্তু তুমি ইনকাম করতে পারো। সেটা আরও বড় অনেক উদ্যোক্তা রয়েছে, তাদের পণ্য বিক্রি করেও কিন্তু পণ্যটাই হচ্ছে তুমি ছবি তুলে নিজের মতো করে প্রচারণা করে কিন্তু তুমি সেখান থেকে কমিশন ইনকাম করতে পারো।
এই কাজটি শুরু করতে পারলে দেখা যাবে একসময় তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ভালো দক্ষতা অর্জন করবে, তখন সেখানেও কিন্তু তোমার হচ্ছে ভালো আয় রোজগার হতে পারে। আমরা প্রথম থেকে যে বিষয়গুলো আলোচনা করছিলাম এগুলোর মধ্যে বিশেষ করে আমরা কয়েকটি কথা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এই বিষয়গুলো, এর পাশাপাশি ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু কাজে যদি তুমি নিজের স্কিলকে ডেভেলপ করতে পারো এবং নিজের স্কিলকে খুব নিজেকে ওই বিষয়ে এক্সপার্ট করতে পারো, যে কোনো একটা বিষয়ে যদি এক্সপার্ট করতে পারো, তখন তুমি সরাসরি ফ্রিল্যান্সিংয়ে যোগ দিতে পারবে। এবং অর্থাৎ ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেসে তুমি নিজেকে উপস্থাপন করতে পারবে এবং নিজে ওখানে কাজ পাবে। অর্থাৎ এখানে যেটা বড় বিষয় সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে হলে তোমাকে নর্মাল নলেজ নিলে হবে না, নর্মাল স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে কোনো একটা বিষয়ে, অন্তত একটা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করে সেটার ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে এরকম যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে নিজের সম্বন্ধে যদি ভালো পোর্টফোলিও করতে পারো বা নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারো, নিজের কাজ সম্বন্ধে যদি ভালোভাবে উপস্থাপন করো, তখন আন্তর্জাতিক যে মার্কেট রয়েছে সেখানে মার্কেট প্লেস রয়েছে, এই আমরা যে মার্কেট প্লেসগুলোর কথা বলছিলাম, ফাইবার, তারপর হচ্ছে আপওয়ার্ক সহ এরকম যে মার্কেট প্লেস রয়েছে সেখানে তোমরা কাজ পাবা এবং সেখান থেকে অনেক অনেক টাকা আয় রোজগার করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই আয় করতে চাই, কিন্তু আমরা সবাই বাড়তি আয় করতে চাই এবং বাড়তি আয় করার মাধ্যমে আমরা নিশ্চয়ই ভালো আয় রোজগার করে আমাদের পড়ালেখার খরচটাও তো আমরা চালাতে পারি। তবে যেই কাজেই হোক না কেন সেই কাজটি যাতে তোমার পড়ালেখার ক্ষতি না করে। আরেকটি বিষয় হচ্ছে, কোনো কাজে আসলে দক্ষতা অর্জন না করলে সেই কাজটি আসলে ভালোভাবে করা যায় না, সেই কাজটিও পাওয়া যায় না। এই জন্য সবচেয়ে প্রথমেই মনোযোগ রাখতে হবে আমি যে কাজটি করব সেই কাজটিতে আমি যথেষ্ট দক্ষ কিনা এবং যে আমার দক্ষতা আছে কিনা। তারপর আস্তে আস্তে এই দক্ষতা দিয়ে তুমি কিন্তু, তোমার যখন দক্ষতা থাকবে তখন তুমি কিন্তু এই কাজে সহজে নিযুক্ত হতে পারবে। শুধু একটু কমিউনিকেশন বিল্ড আপের মাধ্যমে এই কাজটিতে তুমি নিযুক্ত হতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।